আপুর বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। আজ থেকে 15 দিন পর। মামু ঘরে লক্ষ্মী ঘরে আনতে দেরি করতে চান না একদম। মামা নিয়েও তাই। তাই আর দেরি না করে 15 দিনের মাথায় বিয়ে। গার্ডেন সাইডে দাঁড়িয়ে আছি। মালি চাচা আমায় ফুল চেনাচ্ছেন। কত অদ্ভুত ধরনের ফুল চারপাশে। অদ্ভুত হলেও সবকটাই অসম্ভব সুন্দর। মালি চাচা বেশ মিশুক টাইপের লোক। কয়েকদিনেই আমায় বেশ আপন করে নিয়েছেন উনি। গ্রামে নাকি আমার বয়সে একটা মেয়েও আছে ওনার। মেয়েটার নাম সিতারা। তার স্ত্রী নাকি সঙ্গীত প্রেমী, বেশ ভালো গান করে, তাই মেয়ের নাম রেখেছে সিতারা। মালি চাচার সাথে ঝুঁকে ঝুঁকে গাছ দেখছিলাম। হঠাৎ কেউ একজন পেছন থেকে চুল টেনে ধরল। পেছন দিকে তাকিয়েই অবাক হলাম। শুভ্র ভাইয়া। এটা কোন ধরনের অসভ্যতা শুনি? আমি ওনার দিকে রাগী চোখে তাকালাম, কিন্তু সেদিকে মহাশয়ের খেয়াল থাকলে তো। তিনি অমায়িক হেসে চাচাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হ্যালো ওল্ড ম্যান, কেমন আছেন? আচ্ছা চাচা, বাগানে কি এখন বকুল ফুল পাওয়া যাবে? না। তাহলে 19টা লাল গোলাপ এনে দিন না চাচা, প্লিজ। আমি অবাক চোখে তাকিয়ে আছি। সব রেখে 19টা ফুল দিয়ে উনি কি করবেন কে জানে। অদ্ভুত তো। উনি তো 20টা ফুলও চাইতে পারতেন, 19টাই কেন চাইলেন? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আবারও চুল ধরে টেনে দিলেন। আমি ঠোঁট উল্টে মুখ কালো করে তাকাতেই বলে উঠলেন, এই মেয়ে, খেয়েছো তুমি? খাওয়া দাওয়া না করে এত ঘোরাঘুরি কিসের শুনে? খাবো না আমি, তাতে আপনার কি? ডু ইয়োর ওন বিজনেস। তাই বুঝি? কথাটা বলেই আমার চুলের গোছা ধরে নিজের কাছে টেনে আনলেন উনি। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা, তার সাথে ব্যথাও লাগছে খুব। অবাকের চরম সীমা অতিক্রম করে ভয় ভয় গলায় বলে উঠলাম, কি করছেন? উনি হালকা হেসে বা চোখটা টিপে দিয়ে বলে উঠলেন, ইটস নট ইয়োর বিজনেস। আমি বুঝতে পারছিলাম উনি ভয়ঙ্কর কিছু করতে চলেছেন। ঠিক তখনই গেটের কাছে সাহেল ভাইয়াকে দেখতে পেলাম। ওনার পায়ে জোরে একটা পাড়া দিয়ে বলে উঠলাম, হি ইজ সো কিউট ইয়ার, আই এম ক্রাশড অন হিম। উফ, লাল পাঞ্জাবিতে মারাত্মক লাগছে। আমার কথায় উনি ভুরু কুঁচকে চুলগুলো ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকালেন। সাহেল ভাইয়া আমাদের দিকেই এগিয়ে এলেন। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? বেশ ভালো, তবে তোমার থেকে একটা হেল্প পেলে আরও ভালো হয়ে যেতাম। হেল্প? কেমন হেল্প? হেল্পটা খুব কঠিন, বাট তোমার জন্য ইজি হবে বলেই আমার ধারণা। তো আপনার সেই সহজ কঠিন হেল্পটা কি জানতে পারি? মার জন্য একটা শাড়ি কিনবো, এর আগে কখনো কিনিনি। খুবই কনফিউজ আমি। তোমার শাড়ির কানেকশান ভালো, মাঝে মাঝেই শাড়ি পরো, শাড়িগুলোতে তোমায় মানায়ও বেশ। সো আই থিঙ্ক তুমি শাড়িটা ভালোই পছন্দ করতে পারবে। একদম চমকে দেওয়া সুন্দর কোনো শাড়ি কি আমায় পছন্দ করে দিবে তুমি? অবশ্যই। এই কথাটার জন্য এত কিছু? তবে আমার একটা শর্ত আছে। সত্য? কেমন সত্য? আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। ইটস মাই ফ্রি। যত চাও তত দিব। এবার হ্যাপি? একদম। উনি আবারও হালকা হেসে মামানির সাথে দেখা করে আমায় নিয়ে বের হবেন বলে বাড়ির দিকে হাঁটা দিলেন। সাথে সাথেই আমার হাতটা চেপে ধরলেন শুভ্র ভাইয়া, এত জোরে যেন এখনই গুঁড়ো হয়ে যাবে হাত। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি রাগী চোখে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই বলে উঠলেন, যাবে না তুমি? কেন যাব না? অবশ্যই যাব। সাহেল ভাইয়া বলেছে, আর আমি যাব না? হতেই পারে না। কেন? কি আছে ওর মধ্যে? অনেক কিছু। কত কিউট উনি, কত কেয়ারিং। অ্যাটলিস্ট আপনার মতো অ্যাগ্রেসিভ তো নয়। কথাটা বলার সাথে সাথে আমাকে নিজের সাথে চেপে ধরলেন উনি। চোখে রাগের আগুন জেলে বলে উঠলেন, শোনো, আমি এগ্রেসিভ না,
হলে হলাম অ্যাগ্রেসিভ, আই ডোন্ট কেয়ার, বাট নেক্সট টাইম সোহেলকে নিয়ে এত মাতামাতি করলে খুন করে ফেলবো। ও গড, তোমার জন্য, জাস্ট তোমার জন্য আমার সোহেলের ওপর জেলাসি হচ্ছে। আপনাকে কি আমি জেলাস হতে বলেছি? আমি তো আপনার বউ না, তো জেলাস হতে যান কেন শুনি? আই অ্যাম লাইক ইউর সিস্টার। বোনের জন্য এত জেলাসি হতে হয় নাকি? আমি তো সাহেল ভাইয়াকে আপনার মতো ভাইয়ের নজরে দেখি না। আমি তো শাট আপ! কিসের ভাইয়া? হ্যাঁ, কিসের ভাইয়া? আবার ভাইয়া ডাকলে খবর আছে। আর সোহেলকে ভাইয়ের নজরে কেন, চাচার নজরেও দেখা যাবে না। ওকে কোনো নজরে দেখবে না তুমি। তোমার নজর শুধু এই দিকেই থাকা চাই, ওকে? শুধু এবং শুধু এই দিকেই। আমি বোকা বোকা ফেস নিয়ে বলে উঠলাম, কেন ভাইয়া? উনি তো রেগে আগুন। ওনার চোখ দেখে মনে হচ্ছে যে কোনো টাইমে গিলে খাবেন আমায়। কিন্তু রিস্কটা কে নেবে শুনি? তার আগেই তো আমি হাওয়া। বিছানায় বসে পা নাচাচ্ছি আর ফোন ঘাটছি। হঠাৎ মা এসে বসলেন আমার পাশে। বেশ কিছুক্ষণ পরও ওনার যাওয়ার কোনো লক্ষণ না দেখে ফোনটা পাশে রেখে তার দিকে তাকালাম। মার সামনে বসে ফোন ঘাটা খুবই অস্বস্তিকর বিষয়। আমাদের জেনারেশনে মা বাবার সামনে ফোন চাপা মানে মহাপাপ। টিভি দেখতে দেখতে টিভির মধ্যে ঢুকে যাও, তবু মেনে নেবে তারা, কিন্তু ফোন হাতে, নো, ইম্পসিবল। হাতে ফোন মানেই বাবা মার মাথা নষ্ট। মেয়ে তার মহাপাপ করছে, এটা তিনি নিজের চোখে দেখছেন, তা তো হতে পারে না। এই পাপ, এই মহাপাপ তাদের রোধ করতেই হবে, এমনই মনোভাব থাকে তাদের। আমি আপাতত এই মহাপাপে পাপী হতে চাইছি না, তাই ফোনটা পাশে রেখে মার দিকে শান্ত দৃষ্টিতে তাকালাম। মা মুখ কাচুমাচু করে বলে উঠলেন, বিয়ে করবি রোদ? আমি অবাক চোখে তাকিয়ে আছি। মার মুখে হঠাৎ এমন কথা শুনে আমি স্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে একটু নড়ে চড়ে বলে উঠলাম, মানে? মানেটা খুব সিম্পল, বিয়ে করবি কিনা জিজ্ঞেস করছি। করবি? অবশ্যই করব। বিয়ের বয়স হলে অবশ্যই করব। বাট এই সময়ে এই কথা কেন বলছো মা? না মানে আহানকে চিনিস না? ওই যে ফর্সা করে ছেলেটা। মা, দুনিয়াতে বহুত ফর্সা করে ছেলে আছে। আমার নিজের ভাইও তো ফর্সা মা। তুমি কার কথা বলছো বলো তো? ওই যে মহিলাটা আমাদের সাথে যে গল্প করছিল, ছেলে ডাক্তার। ও, ওই মহিলা? তো সেই মহিলার ছেলে ডাক্তার, তার সাথে আহান নামের ছেলের কি সম্পর্ক? আর সে কথা তুমি আমাকেই বা কেন শোনাচ্ছ? ওই মহিলার ছেলের নামই আহান। ছেলেটা খুব সুন্দর, বুঝলি? তোকে খুব পছন্দ করেছে। দিনে 3 বার ফোন করছে বিয়ে করবে বলে। বুঝতে পারছি না কি বলবো। এত ভালো ছেলে হাতছাড়াও তো করা যায় না। দেখ, বিয়ে তো একদিন করতেই হবে। তাই বলছিলাম কি তুই রাজি হয়ে যা না মা। আশ্চর্য! একদিন বিয়ে করতে হবে বলে আমি ওই ডাক্তার বা ফাক্তারকে বিয়ে করে ফেলবো? মা, তুমি এমন টিপিক্যাল বাঙালি মায়ের মতো বিহেভ কেন করছো? তোমার ভাব দেখে মনে হচ্ছে এই ব্যাটাকে বিয়ে না করলে আমার জন্য আর কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না। আমায় চিরকুমারী থাকতে হবে। এভাবে বলছিস কেন? আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমি তোর বাবাকে ঠিক রাজি করিয়ে নিব, দেখিস। ছেলেটা কি ভদ্র, এমন ছেলে সহজে পাওয়া যায় না, বুঝলি? শোন, আমি ওনাদের হ্যাঁ বলে দিচ্ছি। আমার কথায় শেষ কথা। তুই তো আমার আগেই বলে রেখেছিলি যে যেখানে আমি বলবো সেখানেই বিয়ে করবি। তাহলে এখন এমন করছিস কেন? মা, তা বলে এখন? ইম্পসিবল, কিছুতেই না। আচ্ছা, রুহির বিয়েতে ছেলেটা আসছে, তখন না হয় তোর সাথে পরিচিত হয়ে নেবে। অনেক লক্ষ্মী একটা ছেলে, তোর পছন্দ হবেই হবে। আমার পছন্দ হলেও তোমার ভাতিজার পছন্দ হবে না মা। এই কথা শোনার পর উনি এই ডাক্তারের যা হাল করবে তা তোমারও মোটেও পছন্দ হবে না। বিয়ের শপিংয়ে যাব আজ। চিত্রাকে ফোন দিয়ে আসতে বলেছি। দুজনেই এক রঙের শাড়ি পরবো আজ। শাড়িটা হাতে নিতেই আম্মু খুশিতে আত্মহারা হয়ে বলে উঠলেন, বাহ, শাড়ি পরবি? আমিও তাই বলছিলাম, শাড়ি পর। আজ আহান আমাদের সাথে জয়েন করবে। বেচারা তোকে আগে দেখেনি তো, মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে গেছে। কি লক্ষ্মী ছেলে ভাবা যায়।
আচ্ছা, এই শাড়িটা না পরে লাল শাড়িটা পর, খুব মিষ্টি লাগে তোকে লাল রঙেতে। মার কথায় ভুরু কুঁচকে তাকালাম। ফ্যামিলি মিলে শপিংয়ে যাব, সেখানে বাইরের মানুষ কেন? বিরক্তিকর ব্যাপার। মাকে কোনো রকমে রুম থেকে বের করে শাড়িটা ছুঁড়ে মারলাম বিছানায়। আলমারি থেকে টপ আর জিন্স বের করে পরে নিলাম। টপের ওপর কুটি চাপিয়ে চুলগুলো ছেড়ে কাঁধের দুপাশে ছড়িয়ে দিলাম। মুখটা ভালো করে ধুয়ে তাতে বেশ খানিকটা ম্যারেল লাগিয়ে দিলাম, এতে করে কালো কালো লাগবে নির্ঘাত। রেডি হয়ে বের হতেই দেখি মামু, মামানি, অব্র ভাইয়া, সাহেল ভাইয়া, শুভ্র সবাই বসে আছে সোফায়। বিনা সংকোচে ওদের পাশে বসতেই চেঁচিয়ে উঠল মা, এসব কি রোদ? তোকে না বললাম শাড়ি পরতে? এসব কি পরেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। আহান তো তোকে দেখে পিচ্ছি বাবু মনে করে ললিপপ অফার করবে, যে এক্ষুনি চেঞ্জ করে আয়। আর আহানও তোকে শাড়িতেই দেখতে চায়, সো গো অ্যান্ড চেঞ্জ। মা, একজন আমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাইবে আর আমি নাচতে নাচতে শাড়ি পরে নেব? তা তো হতে পারে না। তাছাড়া আমার ভীষণ গরম লাগছে, আমি শাড়ি পরতে পারবো না। শুভ্র ভাইয়া সহ সবাই ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বিষয়টা ঠিক কি তা বুঝতে পারছে না কেউই। আম্মু হাল ছাড়ার পাত্র নয়, বিয়ে সে ডাক্তারের সাথে দেবেই দেবে। এবার উনি শুভ্র ভাইয়ার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলে উঠলেন, দেখছিস শুভ্র, এই বাড়িতে আমার কোনো ভ্যালু আছে? নেই। কেউ আমার কথা শোনেই না। এই যে আমি বলছি শাড়ি পরে যেতে, শুনছে না, বরং এমন ভাব করছে যেন ওকে আমি কুরবানির ছাগলের মতো জবাই করে দিচ্ছি। এসব কি বলতো? ছেলেটা কি ওকে খেয়ে ফেলবে? আরে বিয়ে তো করতে চাইছে, দুদিন পর যার বউ হবি তার সামনে শাড়ি পরে যেতে কি সমস্যা তুই বল? বাহ, অসাধারণ। মা বাঘকেই জিজ্ঞেস করছে বাঘ মামা এত হিংস্র কেন। আমি আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। ওনাকে দেখেই বুঝতে পারছি রাগে ভেতরটা ফেটে যাচ্ছে। তবুও নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলে উঠলেন, বউ? কার বউ হওয়ার কথা বলছো ফুপ্পি? কার আবার? রোদের। জানিস ছেলেটা ডাক্তার, কি সুন্দর চেহারা, একদম হুমায়ুন আহমেদ শুভ্রর মতো, পৃথিবীর শুভ্রতম পুরুষ। তার সাথে বিয়ে হয়ে আমার মেয়ে হবে পৃথিবীর শুদ্ধতম মহিলা। দারুণ না? মাকে কনফিউজড করে দিয়ে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে এলেন সাহেল ভাইয়া। গাড়ি চলছে, আমি জড়সড় হয়ে বসে আছি আর মনে মনে দোয়া করছি। সামনের গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য, ওটাতে বাবা মা, মামু মামানি উঠেছে। পরেরটাতে সাহেল ভাইয়া, রাহাত ভাইয়া, অব্র ভাইয়া আর আপু। সবার শেষের গাড়িতে আমি আর শুভ্র ভাই। আমি কত করে মিনতি করলাম আমায় সাহেল ভাইয়ার গাড়িতে একটু জায়গা দিতে, কিন্তু কেউ ফিরেও তাকালো না। সব কটা পাষাণ আমাকে কি সুন্দর বাঘের খাঁচায় ফেলে কেটে পড়ল। আমি বারবারই আর চোখে তাকাচ্ছি, কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে কোনো হেলদোল নেই বললেই চলে। উনি স্ট্রেট বসে ড্রাইভ করে চলেছেন, একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। গায়ে সাদা শার্ট, হাতাটা কোনোই পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, সামনের চুলগুলো বাতাসের তালে তালে অল্প বিস্তর উড়াউড়ি করছে। গাড়ির ভেতর সানগ্লাস পরে থাকার মানে কি বুঝলাম না। ভয়ে ভয়ে কাঁপা গলায় বলে উঠলাম, আপনি কি রেগে আছেন? কিন্তু বেটা খাটাস বলে কথা, আমার কথার উত্তরই দিল না। এত ভাব কিসের? হ্যাঁ, বেশ কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পাওয়ায় চুপচাপ বসে রইলাম। মাঝ রাস্তা থেকে চিত্রাকে পিক করে নিয়ে আবারও চলতে লাগলো গাড়ি। চিত্রার সাথে ঠিকই হাসি বিনিময় করে কথা বলে চলেছেন। বিষয়টা বড্ড খারাপ লাগলো আমার। আমি কি নদীতে ভেসে এসেছি নাকি? আমার কোনো গুরুত্বই নেই? বেশ তো, না থাকুক গুরুত্ব, বলবো না কথা। শপিং মলে গিয়ে নামতেই মা আমাকে চুপি চুপি ডেকে বললেন আমি যেন পার্কিংয়ে দাঁড়াই, আহান আসবে। এমনিই মেজাজটা 49 হয়ে আছে, তার উপর মার এমন কথা শুনে মেজাজটা একেবারেই চটে গেল।
রাগে গজগজ করতে করতে চিত্রাকে নিয়ে দাঁড়ালাম পার্কিংয়ের এক কোণায়। চিত্রা কারণ জিজ্ঞেস করতেই দিলাম এক ধমক। প্রায় 10 মিনিট পর পার্কিংয়ের অন্য পাশে শুভ্র ভাইয়াকে চোখে পড়ল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো হিরো লুক নিয়ে অমায়িক হাসি দিয়ে একটা মেয়ের সাথে কথা বলে চলেছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। পারলে হাসতে হাসতে শুভ্র ভাইয়ার কোলে উঠে পড়ে সে। কি বিশ্রী অবস্থা! কে এত কথা বলে শুভ্র ভাই? ভেতরটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল যেন। ওনাদের একদম সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, উনি কে শুভ্র ভাইয়া? ফ্রেন্ড। কথাটা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠলেন, এই রূপসা, তুই না আইসক্রিম খেতে চেয়েছিলি? চল খাওয়াবো তোকে। মেয়েটা এক্সাইটেড হয়ে একরকম জড়িয়েই ধরল তাকে। শুভ্র ভাইয়া একটু সরে দাঁড়িয়ে আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে মেয়েটাকে নিয়ে পাড়ি জমালো মলের ভেতর। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার। এত অপমান! কি এমন করেছি আমি যার জন্য এমন ব্যবহার করছেন উনি? আমার বিয়ের কথা শুনেই মেয়ে নিয়ে মেতে উঠেছেন, আর বিয়েটা হয়ে গেলে তো পুরো মেয়েদের গোডাউনে ঢুকে থাকবেন। যত সব! নিজের মনে বিড়বিড় করতে করতে আগের জায়গায় ফিরে যেতেই চোখ আমার চড়ক গাছ। চিত্রা কারোর সাথে কোমর বেঁধে ঝগড়া করছে। কি ভয়ানক ব্যাপার! দৌড়ে ওদের কাছে যেতেই চিত্রা নাক মুখ ফুলিয়ে বলে উঠল, রোদ, দেখ কি অসভ্য ছেলে, আমাকে মেরে ফেলার পায়তারা করছিল জানিস। আমি অবাক হয়ে বলে উঠলাম, তোকে মেরে ওনার কি লাভ? আমার কথা সুর মিলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছিপছিপে ছেলেটি বলে উঠল, এক্স্যাক্টলি, আমি আপনাকে মারতে চাইবো কেন? আমি ব্যাক মিররে দেখছিলাম, হঠাৎ আপনি সামনে এসে পড়ায় খেয়াল করিনি, তাই একটু লেগে গেছে। আই এম সরি ফর দ্যাট ইয়াং লেডি। হোয়াট সরি? আপনার সরি আপনার কাছে রাখেন। রোদ, তোর কোনো ধারণা নেই এই ছেলেটা কতটা ফাজিল। আমাকে ধাক্কা দিয়ে এসে সরি না বলে কি বলছে জানিস? আপনি কি মেয়ে? আরে তুই বল, আমার মধ্যে কি ছেলে টাইপ কিছু দেখতে পাচ্ছিস? বাঙালি রমণীর মতো শাড়ি পরে এসেছি, আর এই ব্যাটায় আমি বলে কিনা আমি কি মেয়ে? হোয়াট রবিশ! ওহো, আপনি ভুল বুঝছেন মিস, আমি সেটা বুঝাইনি। আমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি, আপনি সে কিনা তাই জিজ্ঞেস করছিলাম। এবার আমার টনক নড়ল। এটাই তাহলে মার তথাকথিত অতি শুদ্ধতম পুরুষ। আমি মুখ কাচুমাচু করে নরম স্বরে বলে উঠলাম, ডক্টর আহান। উনি আমার দিকে তাকিয়ে সানগ্লাসটা খুলে হাতে নিতে নিতে বললেন, ইয়েস, ডু ইউ নো মি? ইয়া আই অ্যাম নৌশিন আহমেদ রোদেলা। আই থিঙ্ক আপনি আমার সাথে মিট করতে এসেছেন। ও মাই গড, ইউ আর দ্য গার্ল, ইউ আর লাইক আ কিউট লিটল বেবি। এনিওয়ে, আপনার তো শাড়ি পরে আসার কথা ছিল, তাই আমিও এই শাড়ি পরিহিতা মেয়েকে আপনি ভেবেছিলাম। সরি। সরি বলার কি আছে? ওর নাম চিত্রা, মাই বেস্ট ফ্রেন্ড। আর চিত্রা, উনি ডক্টর আহান। তোকে এটুকু বলার সাথে সাথেই চিত্রা মুখ ভেঙে চলে গেল। চিত্রার মুখ ভেঙানিতে হেসে উঠল আহান। আমিও অপরাধী হাসি নিয়ে বলে উঠলাম, প্লিজ কাম। সারাটা দিন আহানের সাথে কেটে গেল আমার। মার জোড়াজুড়ি, শুভ্রর প্রতি রাগ, সব মিলিয়ে আমার আর ছাড়া পাওয়া হলো না। সারা দিনে চিত্রা আহানেরও ঝগড়া লেগেছে বেশ কয়েকবার। আহানের কোনো কথাই ভালো লাগে না চিত্রার। চিত্রার মুখ চোখ দেখে মনে হচ্ছিল রাস্তায় গণধোলাই নামক জিনিসটা যেন এই আহান নামের ব্যক্তিটার জন্যই কোনো এক কালে তৈরি করে রাখা হয়েছিল, যা এখন প্রয়োগ করার মোক্ষম সময়। ওদের দুজনের ঝগড়া, আহানের শপিংয়ের ব্যাপারে মূর্খতা, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময়টা। ফেরার সময় বাসার সামনে নামিয়ে দিয়ে যা যা কিনেছিল তার অর্ধেকটাই আমার হাতে ধরিয়ে আহান স্ফীত হেসে বলেছিল, আপনার জন্য লিটল বেবি। আমি পুরো 2 মিনিট হা করে দাঁড়িয়েছিলাম সেখানে। শুভ্র ভাইয়ার প্রতি রাগ দেখিয়ে
পজিটিভ সাইন দেখিয়ে দিলাম না তো? উফ। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথাটা ঝিমঝিম করছে, সারাদিনের ধকলে শরীরটা বড্ড ক্লান্ত। চোখের পাতা ভারী হয়ে আসতেই মেসেজ টোনে ঘুমটা চটে গেল একদম। বিরক্ত মুখে মেসেজটা অন করতেই দেখি অব্র ভাইয়ার মেসেজ। বেশ অবাকই হলাম আমি। রাত প্রায় 12টা, এত রাতে অব্র ভাইয়া? মেসেজে লেখা, সালিকা, ঝটপট ছাদে চলে আসো, সারপ্রাইজ আছে। তোমার বোনও ছাদে, তাড়াতাড়ি আসো তো, উই আর ওয়েটিং। অনিচ্ছা সত্ত্বেও বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে হাঁটা দিলাম ছাদের দিকে। ছাদে এসেই শিউরে উঠল গা। একদম শান্ত পরিবেশ ছাদে, কেউ আছে বলে মনেই হচ্ছে না। কাঁপা কাঁপা গলায় একবার আপু তো আরেকবার অব্র ভাইয়াকে ডাকলাম, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। আরেকটু এগিয়ে যেতেই ছাদের দরজাটা ভীষণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। পেছনের দিকে তাকিয়েই গলা শুকিয়ে গেল আমার। এই গল্পের পরবর্তী অংশগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।